শহর থেকে ১ ঘন্টা দূরত্বের মধ্যে এত সুন্দর সুন্দর হিস্টোরিক্যাল জায়গা যে আছে আমি আগে জানতাম না। কারণ এর মেনশন চণ্ডীমঙ্গল বা মনসামঙ্গল কাব্যে নেই, যেগুলো মিডিভেল পিরিয়ডে বেঙ্গলি টেক্সট। এই টেক্সট ছাড়া যেখান থেকে মেনশন পাই সেটা হচ্ছে কলোনিয়াল টাইমে এটা তৈরি হয়েছিল জায়গাটা। বিভিন্ন রকম হিস্টোরিয়ানরা বিভিন্নভাবে বলেছে জায়গার উৎপত্তি। যেমন কেউ বলেছে যে গঙ্গার একটা বাঁক ছিল বলে জায়গাটা চাঁদের শেপ ছিল, তাই সেই চাঁদের শেপের জায়গার নাম তৈরি হয়েছে। আবার কেউ কেউ বলে যে চন্দন কাঠের এখানে খুব কেনা এবং বেচা হতো, মানে বিজনেস হতো, সেই জন্যই জায়গাটা চন্দন কাঠের নামের উপলক্ষে হয়েছে। আর হেয়ালি না করে আমরা বলেই ফেলি এই জায়গাটা হচ্ছে চন্দননগর। আগে যেটার নাম ছিল চন্দরনগর। চন্দরনগর বা চন্দননগর দুটো জায়গা একই। পুরনো সময়ে এটার নাম ছিল ফরাসডাঙ্গা, কারণ এই জায়গাটা ডিসকভার করেছিল কিংবা এই জায়গায় সিভিলাইজেশন এসেছিল ফরাসি লোকেরা, অর্থাৎ ফ্রেঞ্চ লোকেরা। তাই এটি একটা ফ্রেঞ্চ কলোনি এবং সেই জন্যই এর মেনশন বড় বড় বেঙ্গলির মিডিভাল কাল পিরিয়ডটাতে মেনশন করার নেই। তো চলুন আমরা বেরিয়ে পড়েছি আজকে চন্দননগর উদ্দেশ্যে। আমি আর কু একটু ডিসকভার করি, একটু এক্সপ্লোর করি এবং যা এক্সপ্লোর করব আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। ট্রেনে করে চলে এলাম ইস্টার্ন লাইনে হাওড়া থেকে চন্দননগরে। 1 আওয়ার টাইম লাগে হাওড়া থেকে, আর টিকিট ফেয়ার 10 রুপিস লাগে, আপ ডাউনে 20 রুপিস। খুবই সুন্দর জার্নি, কারণ এটা আসতে খুব একটা টাইম লাগে না এবং ট্রেনের ফ্রিকোয়েন্সিও খুব বেশি। কারণ আপনি কাটোয়া লোকালেও আসতে পারেন, হাওড়া কাটোয়া লোকাল বা হাওড়া বর্ধমান লোকাল, অনেক ট্রেন আছে এখানে। মানে পরপর 15 মিনিট 10 মিনিট ছাড়া ছাড়া ট্রেন অ্যাভেল করবেন এবং সিটও পেয়ে যাবেন, চলে আসবেন চন্দননগরে। তো চন্দননগরে এসে আমাদের অনেকগুলো গন্তব্যস্থল আছে, সেই স্থলগুলো এক একটা স্পটের ঘুরে ঘুরে দেখাবো এবং সেই স্পটের কীভাবে তৈরি হয়েছে, স্পটটার মাহাত্ম্য কী। তো চলুন, আমাদের ফার্স্ট স্পট আজকে যেখানে আমরা নিয়ে যাচ্ছি সেই জায়গাটা হচ্ছে স্ট্যান্ড রোড। যেরকম কলকাতায় স্ট্যান্ড রোড আছে, এখানেও স্ট্যান্ড রোড আছে। তো সেই স্ট্যান্ড রোড ফ্রেঞ্চ টাইমে তৈরি এবং স্ট্যান্ড রোডে ফার্স্ট জায়গা হচ্ছে দ্য স্ট্র্যান্ড, অর্থাৎ এটা হচ্ছে দুটো ঘাট মিলিয়ে তৈরি করেছিলেন এবং তার ইতিহাস আমি আপনাদেরকে বলছি। চন্দননগর নামটা কম্পোজ করা হয়েছে দুটো মানে দিয়ে। নেক্সটটা হচ্ছে সিটি, মানে নগর মানে হচ্ছে সিটি, আর প্রথমটা হতে পারে এটা বেঙ্গলি ওয়ার্ড চাঁদ থেকে মুন থেকে আসছে। অন দ্য ব্যাঙ্কস অফ রিভার হুগলিতে একটা চাঁদের শেপের মতো জায়গাতে চন্দননগর সিটিটা ছিল, সেই জন্য সেটা চাঁদের নগর মানে চাঁদের নগর, পরে সেটা চন্দননগর নাম হয়। বা সেকেন্ডটা হতে পারে আমি যেটা আগে বলেছিলাম যে স্যান্ডেলউড এখানে পাওয়া যেত, মানে চন্দন কাঠ তার ব্যবসা হতো এখানে, সেই জন্য নামটা সেখান থেকেও আসতে পারে। মানে এটা কিন্তু আইদার অর। আর যেটা লোকজন জানতো সেটা হচ্ছে ফরাসডাঙ্গা বলে জানতো, এই কারণে, কারণ ফ্রেঞ্চ লোকেরা এই জায়গাটা তৈরি করেছিল, ডিসকভার করেছিল রাদা। তো এটা ইন্ডিয়া থেকে আলাদাই ছিল একটা সময়, কিন্তু সেটাও বলবো। তাই জন্য এটাকে ফ্রেঞ্চ ল্যান্ড না বলে ফরাসডাঙ্গা বলা হতো, মানে ল্যান্ড অফ ফ্রেঞ্চ পিপল। এটা হচ্ছে মোটামুটি একটা এর নামের হিস্ট্রি। এবারে যে জায়গাটা এসেছি এই জায়গাটা হচ্ছে জোড়াঘাট বলা হয়। এটা একটা দারুণ জায়গা, কারণ এই জায়গাটা আমি আগেই বললাম যে এখানে সবসময় লোকজনের ভিড় থাকবে ইরেসপেক্টিভ অফ এনি মান্থ। তো সেই স্ট্র্যান্ড আমি আজকে ঘুরতে এলাম এবং স্ট্র্যান্ডটা আপনারা দেখছেন দুদিকে দুখানা ঘাট আছে, ডান দিকে একটা বাঁ দিকে একটা। তো এই জোড়াঘাটে অনেকক্ষণ বসে টাইম কাটা, প্লাস ওপরেও দেখলাম প্রচুর আশেপাশে স্কুল আছে, সেই স্কুলে লোকেরা তার বাচ্চা কাচ্চাদের দিয়ে মারা বসে এখানে খানিকক্ষণ আড্ডা মারতেই পারেন। তো এই হচ্ছে মোটামুটি স্ট্র্যান্ডের একটা জায়গা। স্ট্র্যান্ডটা ইনফ্যাক্ট প্লেস অফ মিটিং ফর অল পিপল। জগদ্ধাত্রী পুজোর সময় তো দারুণ লাগে। আমি সেটাই চেষ্টা করবো এই বছর কভার করার গিয়ে, কারণ আমার জায়গাটা গিয়ে খুবই ভালো লাগলো। আশা করি অ্যাট দ্য এন্ড অফ দ্য ভিডিও আপনারা যদি ঠিকমতো দেখেন আপনাদেরও এই জায়গাটায় যাওয়ার ইচ্ছা করবে। আর গঙ্গার জলটা একদম পিসফুল। এই ব্যাঙ্কটাই চাঁদের মতো ব্যাঙ্ক ছিল, মানে একটা হাফ মুন টাইপের, তো যার জন্য এটা চন্দননগর নাম হয়েছে আমার মনে হয়। এটা হিস্টোরিয়ানদের অনেক রকম ভিউ আছে। কি অসাধারণ একটা সুন্দর জায়গা, সত্যিকারে আমার গিয়ে খুব ভালো লেগেছিল জায়গা। আমরা এসছি এখন চন্দননগর স্ট্র্যান্ডে, এটা জোড়াঘাটও বলা হয়। তো এটা দেখুন মোটামুটি ভিউটা, ডিটেলস তারপরে হিস্ট্রিটা আমি বলছি আপনাদেরকে।
সামনে থেকে। এই গার্ড শেপের যে স্ট্র্যান্ডটা আছে এটা 700 মিটার লম্বা আর 7 মিটার ওয়াইড, মানে প্রায় 23 ফুট চওড়া। আর এরকম বিল্ডিং হিস্টোরিক্যাল ইম্পর্টেন্সে আছে, কারণ ফোর্ট ডি অরলিন্স টাওয়ার ক্লকের মতো এখানে তৈরি করেছিল সেই সময়। তো পাশেও একটা আছে জায়গা, আপনারা গেলে দেখতে পাবেন। তো এইটা জোড়াঘাট পরে নাম হয়েছে, কারণ এদিকে দুদিকে দুটো জোড়াঘাট। আর আগেই বললাম এটা প্লেস অফ অ্যাট্রাকশন হচ্ছে, এখানে ভালোভাবে টাইম পাস আপনারা করতে পারেন। তো চলুন একটু ঘাটের পাড়ে গিয়ে তার শোভাটা দেখি কীরকম লাগছে দুদিকে। এখন ভাটার টাইম, তাই জল অনেক নিচেতে আছে, লোকজন চানও করছে, দু একজনকে দেখলাম চানও করছে, অনেকে আবার গঙ্গামাটি তুলতে যাচ্ছে, সেটাও দেখছি। তো জায়গাটা অ্যাকচুয়ালি খুব পিসফুল, রিল্যাক্স করবার জায়গা। অ্যাকচুয়ালি চন্দননগর যেটা ইতিহাস বলে যে 1947-এ যখন ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্ট হয়, তখন দ্য ফ্রেঞ্চ গভর্নমেন্ট, যে চন্দননগরের তখনকার দেন গভর্নমেন্ট ছিল, তারা বলছিল যে 97% রেসিডেন্ট ইন্ডিয়ার পার্ট চলে যেতে চাইছে, মানে ইন্ডিয়ার সিটিজেনশিপ নিয়ে যেতে চাইছে। তাই মে 1950-তে ফ্রেঞ্চ গভর্নমেন্ট অ্যালাউ করলো ইন্ডিয়া গভর্নমেন্টকে অফিসিয়ালি চন্দননগরে কন্ট্রোল নেওয়ার জন্য। এবং 2 ফেব্রুয়ারি 1951-এ ডিজিও ট্রান্সফার করা হলো, মানে পাওয়ারটা হস্তান্তরিত করা হলো যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইজ নাও গোয়িং টু আন্ডারটেক দ্য চন্দননগর প্লেস and inhabitants will be Indians thereafter, মানে হেন্সফোর্ড ইন্ডিয়ান্স হবে যারা আগে ছিল। এবং যেটা পন্ডিচেরি, যেটা মেন হাউস ছিল, মেন ফ্রেঞ্চ কলোনির হেড অফিস ছিল, সেখান থেকেও স্টেটাসটা ওকে করে পাঠানো। তো তখন থেকে চন্দননগর ইন্ডিয়ার রাজ্য হলো, ইন্ডিয়ার একটা জায়গা হলো, আর পশ্চিমবঙ্গ রাজ্যের অন্তর্গত হলো। এই হচ্ছে মোটামুটি একটা ছোটোখাটো হিস্ট্রি। তো এবার চলুন স্ট্র্যান্ড থেকে আমরা এগিয়ে পড়ি। স্ট্র্যান্ডে তো অনেকক্ষণ আটকে রইলো, এত সুন্দর জায়গা তো ছেড়ে যেতে ইচ্ছা করছিল না। আপনারাও ওখানে গেলে দেখবেন অনেক টাইম পাস করতে ইচ্ছা করে। তো এবার স্ট্র্যান্ড থেকে এগিয়ে গেলাম আরেকটা প্লেস অফ ইন্টারেস্ট, যেটা চন্দননগরে আছে, আর ফেমাস প্লেস অফ ইন্টারেস্ট, যেখানে ম্যাক্সিমাম হিস্টোরিক্যাল ট্রান্সফারগুলো, হিস্টোরিক্যাল জিনিসপত্রগুলো এক্সচেঞ্জ হয়েছে, যেটা আপনারা ঢুকেও দেখতে পাবেন, আমি দেখাবো আপনাদের। সেটা হচ্ছে চন্দননগর মিউজিয়াম, যেটা আপনারা দেখছেন, দ্য ইনস্টিটিউট অ্যান্ড মিউজিয়াম অফ চন্দননগর, কিংবা এটাকে বলা হয় ইনস্টিটিউট ডি চন্দননগর। ইনস্টিটিউট ডি চন্দননগর মানে এটা ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে ইনস্টিটিউট ডি চন্দননগর বলা হয়, কিংবা এটাকে ডুপ্লেক্স হাউসও বলা হয়, যেটা আপনারা ঢুকিয়ে দেখবেন যে এটা ডুপ্লেক্স হাউস। তো একদল মনে হলো আমেরিকা একদল বয়স্ক টিম এসছে, তারা পুরো চন্দননগরটা ঘুরে ঘুরে দেখছে এবং কি ইন্টারেস্টিং দেখতে, খুব ভালো লাগে। এই বয়সে মানে প্রায় সবাই প্রৌঢ়, 65-70 দেখে যা মনে হলো। ওদের তো বয়স দেখলে বুঝতে পারা যায় না, মোর দ্যান দ্যাট ইভেন। তো ওরা সব জায়গায় ঘুরে ঘুরে দেখছে, কোয়ারিজ করছে। তো বিভিন্ন রকম দেখুন ক্যানয়নসগুলো এখানে সামনে আছে, সামনে বাগানগুলো সুন্দর করে মেনটেন করছে এরা। তো এই জায়গাটা ঘুরে দেখতে দেখতে আপনাদেরকে একটু বলি এই ব্যাপারটা কি আছে এখানে। এটা অ্যাকচুয়ালি চন্দননগরের গভর্নর জেনারেলের হাউস ছিল। তো এখানে সব রকম ডিসিশন এখান থেকে নেওয়া হতো এই সময়। তো এটা এখন পুরোপুরি মিউজিয়ামে ট্রান্সফর্ম হয়েছে এবং খুব হাইলি সিকিউর জোন তো বলবো না, কিন্তু অনেক কিছু এখানে জানা যাবে। আর এখানে ফ্রেঞ্চ ক্লাসেস এখনো নিয়মিত হয়, মানে রেগুলার ফ্রেঞ্চ ক্লাসেস হয়। এই কামানগুলো দেখে বুঝতেই পারছেন যে একসময় এখানে কত মানে স্ট্রং লোকেরা বাস করতো এবং স্ট্রং ফ্রেঞ্চ লোকেরা যারা এখানে ইন্ডিয়াকে ডিকটেট করেছে একটা সময় এখানে থাকতো, গভর্নর বলে কথা। যাই হোক, আমরা ভেতরটা ঢুকছি এবং চেষ্টা করছি যা যা আমি দেখতে পাবো আপনাদের দেখাবার, সঙ্গে থাকুন। হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা এসেছি ডুপ্লেক্স হাউসে চন্দননগরে। এটা হচ্ছে একটা ফ্রেঞ্চ মিউজিয়াম, বহু বছর পুরনো। এর যাবতীয় ইতিহাস, যাবতীয় তথ্য সব কিছু আমি আপনাদেরকে ডিটেলসে বলে দেবো। কিছুটা বাইরেটা ঘুরলাম, সেটা আমি আপনাদের দেখাচ্ছি, যতটা ক্যামেরা বন্দি করতে পেরেছি। বাকি ক্যামেরা বন্দি করতে পারিনি, কারণ এটা একটা টিকিট কেটে ঢুকতে হয়, যেহেতু সংরক্ষিত স্থান বলে এখানে টিকিট কেটে ঢুকতে হয় এবং সেই টিকিটের মূল্য হচ্ছে 5 টাকা। এই টিকিটটা আমি কেটেছি। তো এই হচ্ছে টিকিট। তো এই টিকিটটা আপনাদের কাটতে হবে একদম মিউজিয়ামের মুখ থেকে। টিকিট কেটে ভেতরে ঢুকবেন, অনেক কিছু ভালো ভালো জিনিস দেখবার আছে, আমিও দেখবো, কিন্তু আমি আপনাদের দেখাতে পারবো না, কারণ এটা আপনাকে নিয়ে থেকেই কেটে ঢুকতে হবে। এটা এখানে ছবি তুলতে দেয় না, ভিডিও করতে দেয়। তো এটা আপনাকে একটা লকার নিতে হবে, লকারটা এর মধ্যে রাখতে হবে। লকারটা ফ্রি অফ কস্ট, অ্যালং উইথ দিস টিকিট আছে।
লকারের মধ্যে আপনি যাবতীয় মোবাইল, ব্যাগ, মানি ব্যাগ এভরিথিং রেখে বন্ধ করে ভেতরটা ভালোভাবে দেখবেন এবং স্মৃতির রোমন্থন বহু দিনের পুরনো জিনিস আপনি দেখবেন এবং সেগুলোকে জানবার চেষ্টা করবেন। আর্ট অ্যান্ড আর্কিটেকচার, কালচার, এবং কি কোনখানে থাকতো, কীরকম ফ্যান, কীরকম বসার ঘর, কীরকম ফার্নিচার, সব রকম দেখতে হবে। এই হচ্ছে মোটামুটি একটা জায়গা। বাকি ইতিহাস আমি আপনাদের বলছি দেখতে দেখতে, তো আপনারা আমার সঙ্গে দেখতে থাকুন, যতটা বাইরে দেখাতে পারছেন সঙ্গে থাকবেন। এই চন্দননগর মিউজিয়াম বা ইনস্টিটিউট চন্দননগর এস্টাবলিশ হয়েছিল 1961-এ। আর এর মধ্যে ফ্রেঞ্চ অ্যান্টিক্স প্রচুর কালেকশন আছে। যেমন ফ্রেঞ্চ ক্যাননগুলো সামনে দেখলেন, এই কামানগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো আছে। এছাড়া উডেন ফার্নিচার আছে 18th সেঞ্চুরি, যেগুলো আপনি পৃথিবীতে কোথাও আর দেখতে পাবেন। ইনস্টিটিউটে রেগুলার ফ্রেঞ্চ ক্লাসেস এখনো পড়া হয়। আর ইনস্টিটিউটটা থার্সডে আর স্যাটারডে কিন্তু বন্ধ থাকে। থার্সডে আর স্যাটারডে বাদ দিয়ে আসবেন। যতটা পারছি আমি দেখাবার চেষ্টা করছি, কারণ এখানে ঢুকতে দেয় না। জাস্ট একটুখানি কাটসাজি করে দেখলাম। দেখুন কবেকার অ্যান্টিক ফার্নিচার, কি বিউটিফুল ফার্নিচার, মানে এগুলো বিরল। এগুলো আপনি অল ওভার ওয়ার্ল্ড কোথাও দেখতে পাবেন না, এত হিস্টোরিক্যাল এভিডেন্স এখানে আছে। যেগুলো এখানে আছে এখানে কোথাও ছাড়া নেই, মানে অল ওভার ওয়ার্ল্ডে নেই। তো এছাড়াও এখানে যেটা ফ্যান্টাস্টিক জিনিস আছে সেটা হচ্ছে যোগেন্দ্রনাথ সেন, যিনি চন্দননগরের রেসিডেন্ট ছিলেন এবং ফ্রেঞ্চ ফাইটিং উনি গেছিলেন World War I, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে, এবং সেখানে উনি মারা গেছিলেন, শহীদ হয়েছিলেন। তার যে পার্সোনাল আইটেমসগুলো তার ভাইকে পাঠিয়ে দেওয়া ইন্ডিয়াতে, এবং এইগুলো ডোনেট করা হয় পরে, সেইগুলো এখানে রাখা আছে ইনস্টিটিউট চন্দননগর বা চন্দননগর মিউজিয়াম। এখানে দেখছেন কবেকার একটা প্রিন্টিং প্রেস, মানে অদ্ভুত, মানে বুঝতেই পারছেন, মানে মোর দ্যান 400 years, নিয়ারলি 400 years, 1961 এস্টাবলিশ হয়েছে, and today is 2025। তো কত বছর আগেকার জিনিস। তো বলছে এখানে নাকি কোনো জিনিস খুব বিশাল টাইট সিকিউরিটিতে রাখা হয় না, কারণ এখানে সেরকম চুরি চামারিও নেই, সেরকম মানে উপদ্রব নেই, যেটা স্টাফের এখানে বলছে। এটা দেখুন ব্রেল আছে। ব্রেল মানে এটা হচ্ছে ব্লাইন্ড লোকেদের জন্য ওয়ার্ড, এটা ছুঁয়েছে ওরা ডিটারমাইন করে যে কি কি এখানে আছে, তো ওটাকে ব্রেল বলা হয়। ওই যে অ্যালফাবেটসগুলোকে ব্রেল বলা হয়। চোখে তো ওরা দেখতে পারেন না, তো ওনারা ওইটা টাচ করে করে টাচে ব্রেল দেখে। তো এইখানেও আমি এসেছিলাম, এখানে ঢুকতে পারলাম না, কোনো জায়গায় ক্যামেরা নিয়ে ঢুকতে দিচ্ছি, তাই একবার ট্রাই করলাম যে পেছন দিকটা দিয়ে যদি কিছু দেখানো যায়। বিউটিফুল জায়গা, মানে এত ঠান্ডা জায়গাটা। দেখুন এখন প্রায় বসন্তকাল পড়েছে, টেম্পারেচার দিনের বেলা প্রায় 30 ডিগ্রি থাকে। তো মার্ভেলাস। দেখুন খাটটা দেখুন, সেই দিয়ে উঠতে হয় খাটটা, মানে বুঝতে পারছেন তখনকার দিনে কত। আর পাশে আবার একটা পিয়ানো রাখা আছে, এটা মোস্ট ওয়েলি একটা পিয়ানো। আর আগে তো দেখলেনই যে ড্রয়িং রুমটাতে কত সুন্দর পিয়ানো রাখা আছে, কত সুন্দর ফার্নিচার, সব অ্যান্টিক ফার্নিচার রাখা আছে, উইচ ইজ নেভার সিন এনিওয়ার ইন দ্য ওয়ার্ল্ড। পরিবর্গা ওপরে। যাই হোক, এখানটা সুন্দর পিসফুল, এখানে আসবেন, খানিকক্ষণ টাইম কাটাবেন, এবং বিভিন্ন রকম জিনিস আছে। আমি তো ভেতরে দেখাতে পারছি, ওই জায়গাটা এসকেপ করে গেলাম। আপনারা অবশ্যই একটু টাইম নিয়ে দেখবেন, অনেক কিছু জানতে পারবেন। ফ্রেঞ্চ কলোনি কীরকম ছিল এবং ফ্রেঞ্চরা কী কী জিনিস ইউজ করতো। ইনফ্যাক্ট যে ব্রিক্সগুলো ইউজ করা হয়েছে সেই সময়, যে আর্ট অ্যান্ড আর্কিটেকচার ইউজ করা হতো, এবং বহু পুরনো, মানে 1200 সেঞ্চুরির সময়কার বুদ্ধা স্ট্যাচু, নেকলেস বুদ্ধা স্ট্যাচু, মানে মাথার মুন্ডুটা নেই, কিংবা মহিষাসুর মূর্তির স্ট্যাচু আছে একদম কালো পাথরে, সেইগুলো পর্যন্ত রাখা হয় 1200 বেশি। মানে চিন্তা করে দেখুন 2025 1200 সামথিং, এটাও আপনি দেখতে পাবেন। তো অবশ্যই এখানে দেখবেন, এই 5 টাকার টিকিট, কিছুই না, টিকিটটা কেটে দেখবেন। পাশে লকার আছে, যেটা বললাম আমি আগেই। তো হ্যাভ ইউর টাইম। এই মিউজিয়াম দেখার পরে আবার সেই স্ট্যান্ড রোডে নামলাম এবং এগোতে থাকলাম। এই স্ট্যান্ড রোডটাই মেন দেখবার জিনিস, মানে গোটা চন্দননগর চত্বরে এই যে জায়গাটা, এটাই হচ্ছে ফ্রেঞ্চ কলোনি এরিয়া, যেটা ছিল একসময় গঙ্গার ধারে। ফ্রেঞ্চ পিপুলরা এখানে এসেছিল। এর মাঝখানে বহু ইতিহাস হয়েছে, কারণ ফ্রেঞ্চদের সঙ্গে ইংরেজদের লড়াই হয়েছে। লর্ড ক্লাইভ, যিনি সিরাজউদ্দৌলাকে হারিয়েছিলেন প্লাসিতে, তো লর্ড ক্লাইভ সৈন্য নিয়ে এদের সঙ্গে ঝগড়া, মারপিট, বিশাল বড় যুদ্ধ। সেই যুদ্ধতে অর্ধেক ফ্রেঞ্চ কলোনির দুর্গ নষ্ট করে দিয়েছিল, ইভেনকি অনেক মন্দিরও ধ্বংস করেছিল। ওরা কিছুদিন নেওয়ার পরে আবার এটা ফ্রেঞ্চের হাতে হস্তান্তরিত হয়, এবং আলটিমেটলি আমি যেটা বললাম 1947-এর পরে, ইন দ্য ইয়ার 1951 মে মাসে, it was finally handed over to Government of India and became a part of West Bengal. এইটা
প্রচুর ইতিহাস, একটা সামনের জায়গা, এত সুন্দর জায়গা, অথচ এটা এতদিন দেখিনি। আমি আপনাদের এক প্রকার ইনভাইটই করছি, প্লিজ আসুন, দেখুন, গঙ্গার পাড়ে বসুন, খুব ভালো লাগে দেখতে। একটু হাঁপিয়ে বললেন, কোনো টাকার কোনো টিকিটের ব্যাপার নেই। গঙ্গার পাড়ে যে কোনো একটা বেঞ্চ ধরুন, প্রচুর বেঞ্চ করা আছে, বসে পড়ুন, বসে পড়ে আড্ডা করুন, অনেক জিনিস খাবার পাওয়া যায়। তো যাই হোক, এই স্ট্যান্ড রোডের লাস্ট পয়েন্টে চলে এলাম আমরা। এটা হচ্ছে পাতাল বাড়ি কিংবা পাতাল ঘর, পাতাল বাড়িই বলে সবাই। তো আমি ইন্ট্রোডাকশনে পাতাল ঘর বলেছিলাম। এখানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর নাকি প্রায়ই আসতেন এবং অনেক টাইম কাটাতেন, প্লাস ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরও আসতেন এবং দুজনে খুব সময় কাটাতেন। এই বাড়িটা একদম নিচের যে ফ্লোরটা, পাতাল বাড়ি বলে, নিচের ফ্লোরটা গঙ্গার মধ্যে পড়ছিল, মানে গঙ্গার মধ্যে, বলে হাই টাইড যখন আসে ওর মধ্যে নাকি জল ঢুকে পড়তো। আচ্ছা, একটা কারণ আছে, এই বাড়িটাতে ফ্রিডম ফাইটাররা তখন নাকি মানে শেল্টার নিত। তখন তো ওয়ান্টেড হয়ে যেত সবাই, ওদের তো ফ্রিডম ফাইটার বলা হতো, তখন বাঘই বলা হতো, কিংবা বলা হতো যে এরা মানে মিলিটেন্ট, যখন আমরা এখন যেরকম বলি আর কি। তো সেই সময় ওরা এইসব জায়গায় শেল্টার নিত এবং দিনের বেলা যখন হাই টাইড থাকতো, লুকিয়ে থাকতো, ওর মধ্যে জল ঢুকতো, কি কষ্ট করে থাকতো চিন্তা করুন। তো এই বাড়িটা অনেক দিন একজনের বাড়ি ছিল, তো তারপরে এটা প্রাইভেট প্রপার্টি হয়ে যায়। তো আমি বুঝতে পারলাম না উনি মানে কেন অ্যালাউ করেন একটু দেখবার জন্য। তো আমি একটু কৌতূহলের বসে বাড়িটার সামনে গেলাম। তো দেখছেন এই পাশ দিয়ে গেলাম, গিয়ে যে মেন দরজাটা আছে, মেন যে গেটটা আছে, গেটটা দিয়ে একটু হালকা ট্রেসপাসারের মতো উঁকি মারবার চেষ্টা করলাম। কুকুর টুকুর কিছু নেই বলে, নাহলে লেখা থাকতো হয়তো। দেখি একটা লোক সাইকেলে কি করছে, সেবাটা এমন কটমট করে আমার দিকে চাইলো, মনে হচ্ছে আমি তার কিডনিটা চাইছি। যাই হোক, জোক সাপার, ঘুরে গেলাম, আবার ঘুরে গেলাম। তো আপনারা যখন টোটো নিয়ে আসবেন, 10 টাকা করে ভাড়া লাগে, চন্দননগর স্টেশন থেকে একদম স্ট্যান্ড রোডে ছেড়ে দেবে। 10 টাকা কি ম্যাক্সিমাম 15 টাকা নিতে পারে, এই পাতাল বাড়ি পর্যন্ত ছাড়বে। তো পাতাল বাড়ি থেকে ব্যাকে এসে সব দেখতে দেখতে আসবে একের পর এক, যে কটা আমি স্পট দেখালাম। তো এবার আমি একদম স্ট্যান্ডের উল্টো দিকে যে রাস্তাটা ঢুকেছে, ওই রাস্তা দিয়ে ঢুকছি। দুদিকে প্রচুর খাবার দোকান, তো ওইখানে আমি খেয়েওছি, সেটাও আপনাদের দেখাবো পরে। তো প্রচুর খাবার দোকান, মানে A to Z, ইউ জাস্ট নেম ইট ইউ গেট ইট। মানে আপনি ওখানে ছোলা ভাটুরা খান, আমি খেয়েছিলাম যেটা ছোলা ভাটুরা, যা চাইবেন খাবেন। তো বসলাম খেতে, কারণ অনেকক্ষণ ঘুরেছি, তো খিদে পেয়ে গেছে। তো ওখানে অবশ্যই খেয়ে নেবেন, মোমো টোমো সব কিছু, মোমো, ভাত, চিকেন, চাউমিন, চিলি চিকেন, এভরিথিং ইউ গেট ইট। মোগলাই খাবার মানে লম্বা, এটার কারণও আছে বলছি। এই স্ট্রিটটা দুদিকে খাবার দোকান, আর এই স্ট্রিটটা স্ট্রেট গিয়ে মিট করছে স্যাক্রেড হার্ট চার্চে। তো সেটা আমি দেখাচ্ছি আপনাদের পরে, ওটাও খুব হিস্টোরিক্যাল এভিডেন্সের জায়গা। তো তার আগে যেটা খেলাম দেখুন, গরম গরম একদম ভাটুরে, ছোট ছোট সাইজের ভাটুরে। এই ভাটুরেগুলো বেশ ছোটো ছোটো আছে, আমি কোনোদিন এত ছোট ভাটুরে খাইনি। তো এই ভদ্রলোক আমাকে বললো ভাটুরে খাবে না পরোটা খাবে। তো আমি বললাম যে আমাকে ভাই ভাটুরেই দাও, তার সঙ্গে তুমি ছোলার ডাল দাও আর আলুর দম দাও। তো বেশ গরম, মানে ফ্রেশ এবং গরম তৈরি করছে আপনার সামনে। এবং আমি সিরিয়াসলি প্রথমে দুটো নিলাম, ফট করে উঠে গেল, মানে ইনস্ট্যান্ট উঠে গেল, বুঝতে পারলাম না, এত সুন্দর টেস্ট, এবং তরকারিগুলোর খুব ভালো টেস্ট। আর তারপরে খানিকক্ষণ পরে আমি যেটা নিলাম সেটা হচ্ছে একটা ডিম সেদ্ধ, মানে ডিমের কাই দিয়ে একটা তরকারি মতো দিল, তো ওটা দিয়েও খেলাম, অদ্ভুত খেতে। তো এইখানে আপনারা একটু টাইম স্পেন্ড করবেন, খাওয়া দাওয়া করবেন, কারণ ঘুরবেন যখন পুরো স্ট্যান্ড রোডটা, খিদে তো পাবেই। খিদে পাবে মানে খিদে পাওয়াটাই স্বাভাবিক, যার না পাবে তাহলে আমার কিছু বলার নেই, তারা হয়তো প্রচুর এনার্জি কিংবা খাবার নিয়ে কেউ আসছে। তো ভাটুরের ভেতরটা, পুরটা, স্টাফিংটা খুব সুন্দর, দারুণ লাগলো, সময়টা কিছু ভালোভাবে কাটলো। তো ওইখানে আরও আপনারা অনেক কিছু ট্রাই করতে পারেন। তো ওখানে খাওয়া দাওয়ার পরে আমি এগিয়ে গেলাম স্যাক্রেড হার্ট চার্চের দিকে। দেখুন খাবারটা খাচ্ছি, খেতে খেতে আমি বলছি আমার জিভে জল চলে আসছে। এনিওয়ে, তো এটা হয়, খাবার ভালো মুখের সামনে থাকলে আপনার এমনি অটোমেটিক্যালি জিভে জল চলে আসে, জোক সাপার। তো এগিয়ে চলছি এবার স্যাক্রেড হার্ট চার্চের দিকে। তো স্যাক্রেড হার্ট চার্চটা আপনাদের দেখাবো এবং তার বিষয়ে আপনাদের জানাবো। বিউটিফুল একটা চার্চ, সুন্দর চার্চ এখানে। তো এটাও টাইমিংসটা আপনাদের দেখিয়ে দেবো, বোর্ডটাই দেখিয়ে দেবো যে টাইমিংসটা কটা থেকে কটা পর্যন্ত হয় এবং কোন কোন দিন আসলে আপনি দেখতে পাবেন কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে, ভেতরে কোন কোন দিন ইচ্ছা করলে প্রেয়ারও করতে পারবেন সেগুলো। তো চলুন সঙ্গে থাকুন। এই স্যাক্রেড হার্ট চার্চ চন্দননগরে এই স্ট্যান্ডের কাছেই তৈরি, আর এটা তৈরি করেছিলেন, এই ডিজাইনার ছিল ফ্রেঞ্চ আর্কিটেক্ট, যার নাম ছিল জ্যাক্স ডুকার্টস। চার্চ ইনগরেশন হয়েছিল পল গোথেলসের দ্বারা অন 27 জানুয়ারি 1884।
এই চার্চের ওভার 200 ইয়ার্স এখানে দাঁড়িয়ে আছে। 1884, নট আ লং টাইম দো কম্পেয়ার টু আদার থিংস দ্যাট আইভ শোন ইউ। মানে যে যে জিনিসগুলো আপনাদের আগে দেখেছি তার থেকে হয়তো এটা খুব একটা লং টাইমের নয়, কিন্তু যথেষ্ট হিস্টোরিক্যাল ইম্পর্টেন্স আছে, কারণ ইটস এ ভেরি গুড প্লেস টু ভিজিট অলসো। এখানে দেখুন যে টিমটার কথা বলছিলাম, মোস্ট অফ নর্থ আমেরিকাতে এসছে, কারণ ওদের কথা শুনে আমার তাই মনে হলো, আইদার ইংল্যান্ড অর নর্থ আমেরিকা, জাস্ট এ গেস। তো এরা কিন্তু দেখুন খুব ইনিশিয়েটিভ নিয়ে, খুব ভালোভাবে, খুব সবাই বৃদ্ধ, তারপরেও এত হেলদি, চিন্তা করে দেখুন। তো এরা দেখছে এখানে এসে, এটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা একটা প্রচন্ড সেন্সিবল টুরিস্ট অ্যাট্রাকশন। মানে এখানে লোকজন আসতেই হবে, এত সুন্দর জায়গা। এগুলো মিস করে গেলে আমরা আমাদের হিস্ট্রিটাকে অনেক কিছু মিস করবো, কারণ আফটার অল এগুলো তো আমাদের নিজেদের হেরিটেজ, আমাদের ইন্ডিয়ান হেরিটেজ। রিলিজিয়ান ইজ নট আ পার্ট, সে হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ, শিখ, ইসাই, যে কোনো হোক। আমি গুরুদুয়ারাতেও গেছি, আমি মুসলিমের মস্কেও গেছি, চার্চে তো অনেকবার গেছি। তো এটা রেসপেক্টিভ এনিথিং, যেটা আপনার কালচার সেটা কালচার, মানে এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান কালচার। তো এই হেরিটেজটা আমাদের সংরক্ষণ করে রাখা দরকার। আমাদের অ্যাটলিস্ট নিজে থেকে না পারি আমরা এখানে এসে জায়গাটাকে সুন্দর করে রাখি, কোনো অপরিষ্কার না করি। কারণ কিছু কিছু জায়গাতে আমার আগের দু একটা ব্লগ আগে আমি দিয়েছিলাম, ইমামবাড়া, হুগলি ইমামবাড়ার, মানে এটাও খুব কাছেই, ওটা ব্যান্ডেলে আর এটা হচ্ছে চন্দননগরে। হুগলি ইমামবাড়া খুব নোংরা করে রেখেছে, সেটা খুব বাজে জিনিস, এটা করা উচিতই না। তো যাই হোক, টপিকে এলাম। তো আমরা এই চার্চের ভেতরে ঢুকলাম। তো এটাও, চার্চটাও সুন্দর চার্চ। The remains of the church of St. Louis is an attractive tourist spot too. This is the church outside. তো এবার ভেতরে ঢুকছি। ওদের কোনো একটা প্রোগ্রাম এখানে হচ্ছিল, কারণ এখানে একটা বড় প্লাকার্ড দেওয়া আছে। তো প্লাকার্ডে লেখা আছে কিছুটা ফ্রেঞ্চ, কিছু ইংলিশে। এটা আমি খুব একটা উদ্ধার করতে পারলাম না। যাক, আপনারা এই ভেতরটা দেখুন, এত সুন্দর জায়গা। তো আমি একদম ভেতরে নিয়ে গিয়েও আপনাদের দেখাবো, একটু সময় নিয়ে দেখতে হবে এবং জিসাসকে প্রে করতে হবে যেন এই হেরিটেজগুলো ভালোভাবে সংরক্ষিত থাকে। এই চার্চটা একটা রোমান ক্যাথলিক চার্চ, আমি যেটা আগেই বললাম। এটা ইনঅগ্রেশন করা হয়েছে 1884 27 জানুয়ারিতে। তো তখন থেকেই চার্চটা এখানে আছে এবং প্লেস অফ, কিন্তু এখানে আবার লেখা আছে 1691। তো আমি এটা বুঝতে পারি না যে দুটো কন্ট্রাডিকশন কি করে। আমি যখন গুগলে সার্চ করি তখন দেখি এই চার্চটা তৈরি হয়েছে একটা অন্য সময়, যেটা ওরা মেনশন করে, যেটা আমি মেনশন করলাম একটু আগে, মানে 1884-এ। অথচ এটা খোদাই করা আছে একটা নেম প্লেটের ওপরে 1691। তো there is a long difference. So এর হিস্ট্রিটাও কত ডিফারেন্স হতে পারে। এর নানা রকম রেফারেন্স আছে। দেখুন, হিস্ট্রিটা তো কোনো সলিড প্রুভেন ফ্যাক্ট না, এটা ডকুমেন্টেড থাকে। তো যে যেরকম ডকুমেন্ট করে রাখে সেরকম থাকে। আচ্ছা, বাঁদিকে একটা চেম্বার দেখছেন, কাঠের এই যে চেম্বারটা, এটা অন্ধকার হয়ে আছে। এটা হচ্ছে আপনার নিজেকে, আপনি যখন ফাদারের কাছে যাবেন এবং আপনার সিনটা আপনি বলবেন যে এই আমি ভুল কাজ করেছি, আমাকে প্রভু জিসাস ক্ষমা করো, তো ফাদার ভেতর থেকে আপনাকে বলে দেবে যে কীভাবে কী করতে হবে। মানে ওখানে কনফ্রন্ট করবেন গডকে এবং বলবেন। তো ওইটা হচ্ছে, যারা জানেন না তারা অবশ্যই এটা জেনে নেবেন ভালোভাবে আরও ডিটেলসে। এটা আমি আগে সেন্ট পলস ক্যাথেড্রালেও দেখেছিলাম কলকাতাতে। আমি গেলাম, আমার মনের কিছু মানে ইচ্ছা ছিল যেটা আমি জিসাসকে জানালাম, যেটা যেন পূর্ণ হয়। তো আপনাদের সবাইকে বলি, আপনারা এখানে আসুন, জিসাসকে বলুন এই জায়গাটা নাকি পবিত্র জায়গা। ইনফ্যাক্ট চার্চ পবিত্র, সব জায়গায় ধর্মস্থানে পবিত্র হয়। যে যেটাকে মানে, যে যেটাকে আমরা যেমন ওয়ার্শিপ করি টেম্পল, ইনারা ওয়ার্শিপ করেন চার্চে, মুসলিমরা মস্কে, গুরুদুয়ারাতে, যেটা আগে বললাম। তো এটা বিভিন্ন জাতি, বিভিন্ন রকম ওয়ার্শিপের মিডিয়াম, বিভিন্ন রকম ওয়ার্শিপের পদ্ধতি, কিন্তু জায়গাটা একই, যায় একজনের কাছে, গডের কাছে, কিংবা ভগবানের কাছে, কিংবা আল্লাহর কাছে। খুব সুন্দর সময় কেটে যাবে এখানে। খানিকক্ষণ যদি বসে প্রেয়ার করতে পারেন, কিংবা বসার অনুমতি দেয়, নিশ্চয়ই কিছু কিছু দিন প্রেয়ারের টাইমে যেটা বোর্ড দেখে আপনারা ডিসকভার করছেন, যেটা আমি একটু আগে দেখিয়েছি, তো দেখবেন ওখানে। আর এখানে বেরোবার সময় নানা রকম স্ট্যাচু করা আছে জিসাসের, এগুলো দেখবেন, খুব সুন্দর লাগে। আর এই চার্চ থেকে বেরিয়েই বাঁদিকে হচ্ছে চন্দননগর কলেজ, যেটা আমি দেখলাম। তো এই যে খাবার স্টলগুলো একটু আগে যেগুলো দেখাচ্ছিলাম, এগুলো অ্যাকচুয়ালি চন্দননগর কলেজের জন্যই করা, এরকম আমাদের মতো ট্যুরিস্টদের জন্য করা, যারা ওখানে দেখতে যাচ্ছি এবং ঘুরে টুরে খুব
খিদে পেয়ে যায় আমাদের, তো আমরা ওখানে কোনো না কোনো একটা স্টল ধরে বসে পড়ি। এছাড়াও এখানে অনেক রকম খাওয়ার জায়গা আছে, যেমন জলশ্রী আছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের, যেটা আমার একটু আগে স্ট্যান্ড থেকে দেখেছেন, নদীর মাঝখানে আছে। এর পরের গন্তব্য আমার একটা প্রাচীন মন্দিরের দিকে। সেই প্রাচীন মন্দিরের নাম হচ্ছে নন্দদুলাল মন্দির। এই মন্দিরটা স্ট্যান্ড থেকে যেতে লাগে খুব জোরে হলে 5 মিনিট। জাস্ট আপনি ডান দিক দিয়ে বেরোবেন এবং 5 মিনিটের মধ্যে আপনার টোটো নিয়ে আসবে। 10 টাকা ভাড়া নেবে পারে এই নন্দদুলাল মন্দিরের সামনে। এই নন্দদুলাল মন্দিরটা একটা মাঠের সামনে, এবং এই মন্দিরটা ফর্মার ফ্রেঞ্চ কলোনিতে তৈরি করা হয়েছিল। তৈরি করেছিলেন ইন্দ্রনারায়ণ চৌধুরী 1739-এ। সেই সময় ফ্রান্স ডুপ্লেক্স ছিলেন গভর্নর, আর ইন্দ্রনারায়ণ চৌধুরী একজন ফেমাস লোক ছিলেন। উনি এসেছিলেন অ্যাকচুয়ালি মানে বাংলাদেশের যশোর জেলা থেকে, এবং এখানে এসে বিভিন্ন রকমভাবে প্রতিপত্তি করেছিলেন। বলা যায় এই মন্দিরটার মধ্যে গুপ্ত কক্ষ আছে, গুপ্ত ঘর আছে, যেখানে এখনও তার গুপ্তধন লোকানো আছে, যেটা ডিসকভার করা যায়। ইনফ্যাক্ট লর্ড ক্লাইভ যখন ওনার বাড়িতে ছাপা মারেন, রেড করেন যখন, তখনকার দিনে 60 লাখ টাকা ক্যাশ উদ্ধার হয়েছিল এবং তার সঙ্গে গয়না উদ্ধার হয়েছিল। তো দ্যাট কাইন্ড অফ রিচ ওয়াজ ইন্দ্রনারায়ণ চৌধুরী। এবং উনি কামিয়েছিলেন, উনি কোনো চোর ডাকাত ছিলেন না। উনি ফার্স্টে ফ্রেঞ্চ কলোনির আন্ডারে কাজ করতেন, ফ্রেঞ্চ লোকের আন্ডারে কাজ করতেন, তারপরে নিজের বিজনেস করেছিলেন। তো হি ওয়াজ এ গ্রেট ম্যান, এবং এই চন্দননগরের ডেভেলপমেন্টের জন্য ওনার যথেষ্ট হাত আছে। এই কিছু পুরনো নিদর্শন ফ্রেঞ্চ হাউসের। এইটা যেমন এই একটা বাড়ি মন্দিরের পাশেই, আমার দেখে খুব ইন্টারেস্ট লাগলো। একজন ভদ্রলোককে দেখলাম বসে আছে, বলে দেখুন ছবি তুলুন। স্লিপি হল ও বাড়িটার নাম। আর এই ফলকটাও ওই 1600-1700-এর ফলক, ফ্রেঞ্চ টাইমের ফলক। আর এর পাশেও দু একটা এরকম বাড়ি আছে, যেগুলো দেখলে আপনারা একটু ছবি তুলতে পারেন। আমাকে স্টিল ক্যামেরা ছিল না, নাহলে কিছু ভালো ছবি করতে পারতাম। যারা স্টিল ক্যামেরা দিয়ে তোলেন অবশ্যই ছবি তুলবেন, খুব ভালো লাগবে। একটুখানি বলবেন যে এই ভেতরটা ঢুকবো, লনে ঢুকতে দেবে এবং ভালো ছবিও তুলতে পারবেন। এই নন্দদুলাল মন্দিরের কথা যেটা বলছিলাম, এই মন্দিরটা কিন্তু লর্ড ক্লাইভ কামান দিয়ে দেগেও ছিল, জানেন তো। এই লর্ড ক্লাইভ কামান দিয়ে দাগার ফলে এখানে বড় বড় গর্ত হয়ে গেছিলো, এবং এটা যে দেখছেন আপনারা, এটা হচ্ছে এখনকার রিমেন্সটা, মানে নতুনভাবে এটাকে প্রলেপ দিয়ে তৈরি করা হয়েছে। এই জাস্ট একটু এগিয়ে গিয়ে এর পরের যেটা আমাদের গন্তব্য, সেটা হচ্ছে নিত্যগোপাল স্মৃতি মন্দির এবং পুস্তকাগার, মানে এটা লাইব্রেরি। এই লাইব্রেরিটা নিত্যগোপাল লাইব্রেরি। এর ভেতরে এখন একটা থিয়েটার হয়েছে আর কি। ওখানে বিভিন্ন রকম নাটক মঞ্চস্থ হয়, তো টাইমিং দেওয়া আছে। টাইমিং দেখে আপনারা গিয়ে দেখতেও পারেন। চন্দননগর তো আমাদের হাওড়া থেকে কিংবা কলকাতা থেকে খুব একটা বেশি দূর নয়। আমি থাকি দাসনগরে। দাসনগর থেকে আমার চন্দননগর যেতে গাড়িতে করে খুব জোর লাগবে 45 মিনিট থেকে 1 ঘন্টা। হাওড়া থেকেও ট্রেনে করে গেলে 1 ঘন্টা লাগবে। তো ইটস নট আ বিগ ডিল। এখানে ভালো যদি কিছু হয় আপনারা কলকাতা থেকে আসতেই পারেন। আর অবশ্যই হেরিটেজটা দেখতে আসবেন, কারণ এগুলো মিস করা যায় না। এগুলো মিস করলে আমাদের অনেকটা হেরিটেজ মিস করে যেতে, কারণ এত সুন্দর একটা জায়গায়, বিশেষ করে এই স্ট্যান্ডটা। আমি জায়গাগুলো আপনাদের দেখালাম, কিছু কিছু হিস্ট্রি যেগুলো আমার নলেজের মধ্যে আছে আমি বলতে পারি। তাছাড়া বহু সোর্স আছে যেখান থেকে আপনারা পড়তে পারেন, দেখুন পড়লে আরও বেটার লাগবে। আমি ঘুরে দেখালাম, এটাতে একটা ইন্টারেস্ট ক্রিয়েট করবার চেষ্টা করলাম, যে ইন্টারেস্ট আপনাদের মধ্যে ক্রিয়েট হোক। আপনারা আসুন, কাশিপিঠের জায়গা। এই জায়গাটা আরও মানে ট্রাভেলিংয়ের জন্য আরও ইম্পর্টেন্স পাক, কারণ এত জায়গা, বিভিন্ন জায়গাতে ছোটো ছোটো স্পট দেখিয়ে অন্যান্য স্টেটে ট্রাভেলিংয়ের জায়গা থাকে, অথচ আমরা বাঙালি হয়ে, আমরা এই স্টেটের লোক হয়ে এই জায়গাটা ভালোভাবে এক্সপ্লোর করবো না, ঠিক হয়। তাই আমি চেষ্টা করছি, এবং আমার মতো অনেক ব্লগাররা চেষ্টা করছে যে চন্দননগরটা যেন আরও লোকজন আসে, এখানে আরও ভিড় হয়, আরও জমজমাট হয়। শুধুমাত্র জগদ্ধাত্রী পুজো নয়, অল ওভার দ্য ইয়ার এখানে যেন লোকজন আসে। খুব সুন্দর একটা ভালো জায়গা, এখানে অবশ্যই আসবেন, দেখবেন। সাধ্যের মধ্যে আসাটা দরকার। সেই ঘুরে ফিরে আবার স্ট্যান্ডেই চলে এলাম। এই জায়গাটা না একদম ছেড়ে যেতে ইচ্ছে করছে না। এখানে আসুন, এখানে খানিকক্ষণ সময় কাটান, পারলে সন্ধ্যের দিকে আসুন, সময় কাটান, খুব ভালো লাগবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর যদি আমার ব্লগটা ভালো লাগে, প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক, শেয়ার আর কমেন্ট করুন। খুব কষ্ট করে তৈরি করি, শেয়ার করি আপনাদের সঙ্গে, আপনাদেরকে দেখাই, চেষ্টা করি যেন আপনারাও আসবেন। তো আমার রিকোয়েস্টটা রাখবার একটু চেষ্টা করবেন, আর অবশ্যই ব্লগটা শেষ পর্যন্ত দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আরেকবার বলি, এই বলে আমার ব্লগটা শেষ করছি। থ্যাংক ইউ।